বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা, নিজেদের নাগরিককে নিল না বিজেপি, ছোড়া হলো পাথর। বিমানবন্দরের চোর স্লোগান, কনভয়ে বাসের ধাক্কা, দিল্লি থেকে ফিরে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা অভিষেকে। বিস্ফোরক মদ কেলেঙ্কারি, বোতলে 3 টাকা অতিরিক্ত আয়, সব টাকা পৌঁছতো অভিষেকের কাছে, ফাঁস চাঞ্চল্যকর তথ্য। কোনো কার্ড লাগবে না, বেসরকারি হাসপাতালে ফ্রি সার্ভিস, বড় সিদ্ধান্ত স্বাস্থ্যমন্ত্রী। লাল সতর্কতা 3 জেলায়, কলকাতায় শুরু বৃষ্টি, আসছে দুর্যোগ, বাড়িতে থাকার পরামর্শ হাওয়া অফিসের। সাংসদ হওয়ার 2 মাসের মধ্যে রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। স্কুলে গোমাংস, হিন্দু বন্ধুকে জোর করে খাওয়ানোর চেষ্টা মুসলিম ছাত্রের, তারপর ভিত্তিহীন গুজব, তৃণমূলের সঙ্গে সংযুক্তিকরণে জল্পনা ওড়ালো কংগ্রেস। চাপের মুখে কাটমানি, প্রায় 2,90,000 টাকা ফেরত তৃণমূলে পঞ্চায়েত সদস্যের। 1.5 ঘন্টা পার, এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করছে সিআইডি, কি প্রশ্নের সম্মুখীন তিনি। ফলতার একসময় পুষ্পা জাহাঙ্গীর খানকে হাফ প্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ। অভিষেকের উদ্ধত খারাপ ব্যবহার সব ধ্বংস করেছে, বিস্ফোরক মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। হু করে কমে গেল সোনার দাম, সপ্তাহের মাঝে বড় আপডেট, বিনিয়োগ করলে বিরাট লাভ। ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, 2 বছর পর আধার নামবে দিনের বেলায়। মার্কিন রণতরী হামলা, তেলের জাহাজে ওমান উপকূলে মৃত্যু 3 ভারতীয় নাগরিকের। বাসকর্মীকে পিটিয়ে খুন টোটো চালকের, প্রতিবাদে শান্তিপুরে 3টি রুটে অনির্দিষ্টকালে বাস ধর্মঘট, জ্বালানি সংকটের মাঝে বড় সিদ্ধান্ত। ইথানল মিশ্রিত পেট্রোলে শুল্ক ছাড় মোদী সরকারের। মমতা সঙ্গী হলে হাত ছাড়বে বাম, প্রভাব পড়বে ইন্ডিয়া জোটেও। আমি কি ডাস্টবিন, অভিষেক থাকলে দল ছেড়ে দেব, মমতাকে চরম হুঁশিয়ারি কল্যাণের। মাথায় টুপি, চোখে সানগ্লাস, মুখে মাস্ক, চুপিসারে কলকাতায় ফিরলেন তৃণমূলের কোন সাংসদ, বাড়ল রহস্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিমানবন্দরের চোর স্লোগান, কনভয় বাসের ধাক্কা, দিল্লি থেকে ফিরে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা অভিষেকে। দিল্লি থেকে কলকাতায় ফিরে বিমানবন্দর থেকে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে দেওয়া শর্ত মেনে সিআইডি জিজ্ঞাসাবাদে মুখোমুখি হতে ভবানী ভবনে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যদিও ভবানী ভবনে যাওয়ার পথে ঘটে বিপত্তি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় একটি বাস ধাক্কা মারে। ভিআইপি রোডের উপরে হলদিরামের কাছে এই দুর্ঘটনা ঘটে। যদিও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। এদিন বিকেল 4টে নাগাদ দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে অভিষেককে লক্ষ্য করে চোর স্লোগানও দেওয়া হয়। বিধায়কদের সই জাল সিআইডির মুখোমুখি হওয়ার আগে রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের শর্ত সাপেক্ষে 3 সপ্তাহে রক্ষা কবচ দিয়েছিল আদালত। একই সঙ্গে অভিষেককে সন্ধ্যে 6টার মধ্যে বৃহস্পতিবার দিন অভিষেককে সিআইডি মুখোমুখি হওয়ার নির্দেশ দেন বিচারপতি কৌশিক চন্দ্র। এর আগে অন্তত 3 বার বিধানসভার সইজাল কাণ্ডে সিআইডি তলবে সাড়া দেননি অভিষেক। প্রথমবার তার কালীঘাটে বাড়িতে গিয়ে অভিষেকের হাতেই নোটিশ দিয়ে এসেছিলেন সিআইডি আধিকারিকরা, কিন্তু শারীরিক অসুস্থতা, কলকাতায় না থাকার মতো অজুহাত দেখে 3 বার হাজিরা এড়িয়েছেন অভিষেক হাজিরা না দিলেও সইজাল কাণ্ডে তদন্তে তৎপরতা বজায় রেখেছে সিআইডি। কালীঘাটে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে, দলের কার্যালয়েও তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা। কোনো কার্ড লাগবে না, বেসরকারি হাসপাতালে ফ্রি সার্ভিস, বড় সিদ্ধান্ত স্বাস্থ্যমন্ত্রী। রাজ্য স্বাস্থ্য দফতরে বেহাল ছবি সামনে এসেছে একাধিকবার। আরজিকর কাণ্ডের পর সেই ক্ষত আরও প্রকট হয়েছে। রেফার রোগ, দালাল চক্রের জেরে রাজ্যের স্বাস্থ্যের অবস্থা দিনে দিনে তলানিতে ঠেকেছে। এই অবস্থায় হাল ফেরানো এখন বড় চ্যালেঞ্জ নয়া স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়ের কাছে। দফতরে বন্টনের পরই পরিষেবা নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানালেন শারদত্ত। সরকারি হাসপাতালে জায়গা না পেয়ে বেসরকারি হাসপাতালে মিলবে পরিষেবা। শহরে বেসরকারি হাসপাতালগুলি 10% বেডে বিনামূল্যে সেই পরিষেবা মিলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তবে ওই পরিষেবা পেতে কোনো কার্ড দেখাতে হবে না, শুধুমাত্র আধার কার্ড দেখালেই চলবে। শারদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, সরকারি হাসপাতালে বেডের অভাব রয়েছে, তাই রোগীদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ নতুন নয়। নতুন নিয়মে কোনো সরকারি হাসপাতালে রোগী জায়গা না পেলে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেখানে
100% বেড সংরক্ষিত থাকবে, যাতে ওই ফিরে যাওয়া রোগী বিনামূল্যে পরিষেবা পাবে। নতুন সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললে শারদ দত্ত বলেন, এতদিন তো কাটমানি নেওয়া হতো, তাই চক্ষু লজ্জায় কেউ বিনামূল্যে পরিষেবা দেওয়ার কথা বলতো না। এখন আইনের শাসন জারি হয়েছে, তবে পুরোপুরি ওই পরিষেবা চালু করতে গেলে আরও কয়েকদিন সময় লাগবে, জানিয়েছেন তিনি। বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা, নিজেদের নাগরিককে নিল না বিজেপি, ছোড়া হলো পাথর। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে উত্তেজনা ছড়িয়েছে। মেঘালয়ের সাউথ গোরো হিলস জেলার মহেন্দ্রগঞ্জ সংলগ্ন নদীর চর সীমান্ত এলাকায় এক ব্যক্তিকে ঘিরে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে অচল অবস্থা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে বিএসএফ। জিজ্ঞাসাবাদের সময় তিনি নিজেকে বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন বলে জানা যায়। এরপর প্রচলিত নিয়ম মেনে বিএসএফ তাকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করে। অভিযোগ, ওই ব্যক্তি সীমান্ত অতিক্রম করার পরে বিজেপি এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারা তাকে গ্রহণ করতে অস্বীকার করে। ফলে সীমান্তে কাঁটাতারের ওপারে তিনি অনিশ্চিত অবস্থায় আটকে রয়েছেন বলে দাবি করা হচ্ছে। ঘটনার জেরে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুদেশে কিছু স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে ইট পাটকেল পাথর ছোড়া হয়। বাংলাদেশের দিক থেকে সংস্থাগুলি পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বলে সূত্রের খবর। তবে প্রতিবেদনের লেখা পর্যন্ত বিএসএফ বা বিজেপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন 66 দিনের মধ্যে ইস্তফা কোয়েল মল্লিকের। কোয়েল মল্লিক চিরকালই অরাজনৈতিক অবস্থান নিয়েছেন। টলিপাড়া তর্ক বিতর্ক বিশেষ করে জায়গা ছিল না কোয়েলের। সেই অভিনেত্রী আচমকা তৃণমূলে হাত ধরে রাজ্যসভার সাংসদ হয়ে যাওয়ায় অবাক হয়েছিলেন অনেকে। শপথ নেওয়া 66 দিনের মাথায় এলো তার ইস্তফা দেওয়ার খবর। একে একে তৃণমূলের রাজ্যসভার 3 সাংসদ পদত্যাগ করেছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের অবস্থানও স্পষ্ট করেছেন এরা। আর এবার কোয়েল মল্লিকও ইস্তফা দিয়েছেন বলে সূত্রের খবর। গত কয়েকদিন ধরেই কোয়েল চুপচাপ। তৃণমূলে এহেন বিপর্যয়ের পর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে একটা শব্দ খরচ করেননি। দিল্লি যাওয়ারও কোনো খবর নেই। তবে সূত্রের খবর, কলকাতা থেকে ইমেল করে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। তবে এই ব্যাপারে কোয়েল এখনও মুখ খোলেননি। অভিনেত্রীকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তার টিমকে প্রশ্ন করা হলে তারা জানায় তাদের কাছে এই সম্পর্কিত কোনো তথ্য নেই। কোয়েল মল্লিকের বাবা অভিনেতা রঞ্জিত মল্লিকের সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি। রঞ্জিত মল্লিকের বাড়িতে ফোন করা হলে জানানো হয় এই ব্যাপারে যা বলার কোয়েল জানাবেন। গত 6 এপ্রিল দিল্লিতে রাজ্যসভার সাংসদ পদে শপথ নিয়েছিলেন কোয়েল। শপথ নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পুরো পরিবারের সঙ্গে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, বাংলা মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। সংবাদ মাধ্যমে বলেছিলাম দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করতে চাই। ভোট প্রচারেও দেখা গিয়েছে তাকে, তবে পরাজয়ের পর আর কোনো কথা বলতে শোনা যায়নি তাকে। ভিত্তিহীন গুজব, তৃণমূলের সঙ্গে সংযুক্তিকরণে জল্পনা ওড়ালো কংগ্রেস। বড় পদ বদলে ঢের শর্ত। 26 বিধানসভা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি তৃণমূল কংগ্রেসে সর্বস্তরে ছিন্নভিন্ন হয়ে যাওয়ার পর থেকেই জল্পনা তুঙ্গে উঠেছিল যে এবার কংগ্রেসের সঙ্গে মিশে যাবে তৃণমূল। এ শুধু ঘরের মেয়ের ঘরে ফেরা নয়, জাতীয় রাজনীতিতে এক বড় সমীকরণ হতে চলেছে। সূত্রের খবর, দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ও সোনিয়া গান্ধীর মধ্যে এই সংক্রান্ত আলোচনা হয়েছে। এমনও জল্পনা শোনা গিয়েছিল 2-1 দিনের মধ্যে নাকি কংগ্রেস তৃণমূল মিলেমিশে যাবে। বুধবার কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জরুরি ভিত্তিতে বৈঠকের জন্য সমস্ত রাজ্যের প্রদেশ সভাপতিদের ডেকে পাঠানোর সেই জল্পনা আরও উস্কে ওঠে। কিন্তু বৃহস্পতিবার কংগ্রেসের সেই বৈঠকে তৃণমূল প্রসঙ্গ উঠলই না। বরং দলে বর্ষিয়ার নেতা জয়রাম রমেশ জানালেন, মমতা সোনিয়ার মধ্যে কথাবার্তা নিয়ে যে খবর হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা ভবনে কংগ্রেসের সব প্রদেশ সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে বৈঠক করেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। দেশে মূল্যবৃদ্ধি, বেকারত্ব, নিট কেলেঙ্কারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা হয়। পরে সাংবাদিক বৈঠক করে কেসি বেণুগোপাল দাবি করেন, এদিন তৃণমূলকে নিয়ে কোনো আলোচনা হয়নি। একই বক্তব্য কংগ্রেস নেতা জয়রাম রমেশের। তার বক্তব্য, বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি খবর দেখানো হয়েছে, এই খবর সম্পূর্ণ ভুয়ো। সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের 40 বছরের ব্যক্তিগত সম্পর্ক। তাদের মধ্যে অনেক কথা হয়েছে, যা আপনারা বলেছেন সেই সব বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি। মার্কিন রণতরী হামলা, তেলের জাহাজে ওমান উপকূলে মৃত্যু 3 ভারতীয় নাগরিককে।
ভারতীয় নাবিকের। ওমান উপকূলে তেলের জাহাজে মার্কিন সেনা হামলা, মৃত্যু হলো 3 ভারতীয় নাবিকের। প্রথমে ওই 3 ভারতীয় নাবিক নিখোঁজ হয়ে গিয়েছেন বলে মনে করা হচ্ছে, তবে এবার জানা গেল যে তাদের মৃত্যু হয়েছে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন 2 নাবিকের দেহ উদ্ধার করা গিয়েছে। পালাউয়ের পতাকাযুক্ত তেলের ট্যাঙ্কারে সেট বেলো ওমানের উপকূল দিয়ে যাচ্ছিল। হরমুজ প্রণালীর কাছে মার্কিন রণতরী সেই জাহাজে হামলা করে। ওই জাহাজে 24 জন ভারতীয় ও 2 জন পাকিস্তানি, 1 জন ইউক্রেনিয়ান ও 1 জন রাশিয়ান নাগরিক ছিলেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে ভারতীয় নৌসেনা গিয়ে ভারতীয় নাবিকদের উদ্ধার করা হয়েছে। পরে জানা যায় 21 জন নাবিককে উদ্ধার করা গেলেও ডেক ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরসিয়া ও চিফ ইঞ্জিনিয়ার পি সুরেশে কোনো খোঁজ পাওয়া যায়নি। খারাপ ব্যবহার সব ধ্বংস করেছে, বিস্ফোরক মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দল ছাড়ছেন সাংসদরা, বিধায়করা নিজেদের বিচ্ছিন্ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে। তখন বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতার বিশ্বস্ত সৈনিক হিসেবে পরিচিত আইনজীবী কল্যাণ সাফ জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার মধ্যে একজনকে বেছে নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কল্যাণ বলেছেন, পিটিশন ফাইল হচ্ছে, আমায় জানানো হচ্ছে না, বলা হচ্ছে ওপর থেকে নির্দেশ আছে, আমায় ডাস্টবিনের মতো ব্যবহার করা হচ্ছে। অভিষেকের ঔদ্ধত্য খারাপ ব্যবহার সবকিছু ধ্বংস করেছে। একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলেছেন, এখানে কাজ করা আমার পক্ষে অসম্ভব। মমতার দিকে ঠিক করতে হবে উনি অভিষেককে চান না আমায় চান। অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলা ছাড়া তৃণমূল অন্য মামলা লড়ব। বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলেছেন, অভিষেক দিদির রক্তের সম্পর্কের, ওর ভাইপো, কিন্তু আমরা 40 বছর ধরে মমতাদির সঙ্গে রয়েছি। আমাদের সঙ্গে ব্লাড রিলেশন নয়, কিন্তু 40 বছর ধরে মমতাদির হয়ে লড়েছি। দলের হারের দায় অভিষেককে নিতে হবে, মমতাদি বেছে নিতে হবে, মমতাদিকে বেছে নিতে হবে। ব্লাড রিলেশনকে বেছে নেবেন না আমাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তাকে চোর চোর স্লোগান পর্যন্ত শুনতে হয়েছে বলে দাবি করেছেন কল্যাণ। পাশাপাশি তিনি বলেছেন, অভিষেক এই সিআইডি তদন্তে মামলা রিভিশনের জন্য আমি ফাইল করেছিলাম। শুক্রবার সারাদিন বসে রইলাম, মামলা হলো না। আমি শেষ মেনশন করায় জজ সাহেব বললেন বুধবার মামলা হবে। দিল্লি গিয়েছিলাম, মঙ্গলবার ফিরলাম, দিদির বাড়িতে গেলাম, সিআইডি অফিসারদের সঙ্গে কথা বললাম। বুধবার সকালে কৌশিক চন্দ্রের ঘরে মামলা করলাম, মেনশন করে আর্জেন্সি বললাম, সেখানে অবৈধ সার্চের কথাও বললাম। 12:30 থেকে 1টার সময় এক আইনজীবী বললেন অভিষেক পাঠিয়েছেন। আমি বললাম একবারও কথা বলা হলো না। 45 বছর ধরে এই পেশার রয়েছি। আমার জুনিয়রকে দিয়ে মামলা করাতে বলছে, আমার অ্যাসিস্ট করতে বলছে। এটা হয়? রাত 12:30টায় বলছে আমাকে দরকার নেই, অয়ন ভট্টাচার্য মামলা করবে। একজন সিনিয়র আইনজীবীর সঙ্গে এরকম করতে পারে না। এরকম ঔদ্ধত্য কারোর জন্য মামলা করেন, এরকম ঔদ্ধত্য কারোর জন্য মামলা করব না। কল্যাণ যোগ করেছেন, সে বুঝতে পারছে না মানুষ তাকে পছন্দ করছেন না কর্মীরা পছন্দ করছেন। এ কথা মাঝে মাঝে দিদিকেও বলেছিলাম। খারাপ দিনে দিদির পাশে রয়েছি, আমার সঙ্গেও এরকম ব্যবহার। আমি জানি ও আমাকে বিশ্বাস করে না। যে দলটাকে ভেঙে দিয়েছে সে থাকলে দল আর দাঁড়াবে না। ফলতার একসময় পুষ্পা, জাহাঙ্গীর খানকে হাফ প্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ। একদা ফলতার পুষ্পা দাপটে বাঘেগড়িতে এক ঘাটে জল খেত, কিন্তু রাজ্যে পালাবদলের পর সেই দাপটও নেই সেই হম্বিতম্বিও। তৃণমূলে একসময় পুষ্পা ওরফে জাহাঙ্গীর খানকে এবার হাফ প্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ। গ্রেফতারির পর জাহাঙ্গীরকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হলো। সেই মতো হাফ প্যান্ট পরিয়ে সরারহাটে জাহাঙ্গীরকে ঘোরালেন আইসি ফলতা পার্থসারথী ঘোষ। তোলাবাজি অভিযোগে গ্রেফতার করা হয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত জাহাঙ্গীরকে। তাকে ভারত নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। রাজ্যে পালাবদলের আগে নিজেকে পুষ্পা বলে জাহির করে হুঙ্কার ছেড়েছিলেন জাহাঙ্গীর। তোলাবাজির অভিযোগে এই মুহূর্তে পুলিশি হেফাজতে রয়েছেন তিনি। এদিন তাকে নিয়ে রাস্তায় বেরোয় পুলিশ। ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে তাতে দেখা গিয়েছে কালো রঙের হাফ প্যান্ট এবং ধূসর রঙের টি শার্ট পরে রয়েছেন জাহাঙ্গীর। তার এক হাত শক্ত করে ধরে রেখেছেন এক পুলিশ অফিসার। সামনে পিছনেও আরও পুলিশ রয়েছে। সেই অবস্থায় রাস্তায় ঘোরানো হয় জাহাঙ্গীরকে। ঘটনার পুনর্নির্মাণ করতে অভিষেককে এদিন রাস্তায় বের করা হবে বলে জানা গিয়েছে। নির্বাচনের আগে হম্বিতম্বি করার সময় নিজেকে পুষ্পা বলে জাহির করেন জাহাঙ্গীর। সেই সময় তাকে বলতে শোনা যায়, লোকাল পুলিশ কাউকে নিচ্ছে না, সিআরপিএফ নিয়ে গিয়ে শুধু আমার বাড়িতে নয়, আমার সহকর্মী বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। সিআরপিএফ হুমকি দিচ্ছে আমাদের মা বোনেদের। তৃণমূল নেতাকর্মীদের ধমক চমক দিয়ে ভয় দেখিয়ে রাখতে পারবেন না। উনি নিজেকে সিংহ মনে করলে আমরা পুষ্পা ঝুঁকেগা নেহি, আমরা ঝুঁকবো সাধারণ মানুষ দেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালদের কাছে মাথা নত করব না।
প্রবল বৃষ্টিতে তোলপাড় হবে দক্ষিণে বেশিরভাগ জেলা, বইবে 50 কিলোমিটার বেগে ঝড়। কতদিন চলবে দুর্যোগ? দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রায় সব জেলাতে। মেঘলা আকাশ, কখনো আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে গরম এবং অস্বস্তি থাকবে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি, বিক্ষিপ্ত ভারী বৃষ্টি উপকূলে 2 জেলাতে, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির আশঙ্কা পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলাতে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। এই জেলাগুলি কিছু অংশে কালবৈশাখী সতর্কতা। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় ও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা বৃহস্পতিবার, শুক্রবার এবং পরশু শনিবারেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির আশঙ্কা। রবিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে, তবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। গতকালের মতো আজও কলকাতায় সকাল থেকে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া। দুপুরের পর থেকে বাড়বে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তরবঙ্গে বর্ষার শুরু, দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তির সঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে বুধবার বর্ষা প্রবেশের সম্ভাবনা। লক্ষ্মীবারে হু হু করে কমলো সোনার দাম। জানুন আজকে লেটেস্ট রেট। সোনার দাম প্রতিনিয়ত ওঠানামা করতে থাকে। এই সপ্তাহে এসেও সেই দামের ধারাবাহিকতা বজায় রয়েছে, যার ফলে কাল ঘাম ছুটেছে জনসাধারণে। এই পরিস্থিতিতে আপনি যদি সোনা কেনার পরিকল্পনা করেন, তাহলে এর দামে পরিবর্তনের দিকে একবার নজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখে নেওয়া যাক আজকে সোনা ও রূপোর সস্তা হয়েছে নাকি ব্যয়বহুল। ক্রমাগত নিম্নমুখী সোনার দাম রইল আজকে লেটেস্ট রেট। আজ 22 ক্যারেট 1 গ্রাম হলমার্ক সোনার দাম 14,100 টাকা। 22 ক্যারেট 10 গ্রাম হলমার্ক সোনার দাম 1,41,000 টাকা। আজ 24 ক্যারেট 1 গ্রাম পাকা সোনার দাম 14,835 টাকা। 24 ক্যারেট 10 গ্রাম পাকা সোনার দাম 1,48,350 টাকা। সোনার পাশাপাশি আজকে রূপোর দাম এক ঝলকে দেখে নিন। 100 গ্রাম খুচরো রূপো কিনতে গেলে দিতে হবে 23,515 টাকা। রেশন কার্ডে এই ক্যাটাগরি থাকলে মিলবে আয়ুষ্মানে 5 লাখ। আপনার আছে তো? দেখে নিন এখনই। সরকার পরিবর্তন হতেই পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল আয়ুষ্মান ভারত। গত সোমবার দিল্লিতে বিজ্ঞান ভবনে সরকারিভাবে পশ্চিমবঙ্গে চালু হলো আয়ুষ্মান ভারত PMJAY প্রকল্প। তৃণমূল সরকারের আমলে যে ফাইল দীর্ঘদিন ধুলোয় চাপা পড়েছিল, আজ তা আম জনতার জন্য বাস্তবায়িত হয়ে গেল। মুখ্যমন্ত্রী এই প্রতিশ্রুতি পূরণ করা খুশির হাওয়া বইছে রাজ্যে। কিন্তু প্রশ্ন, এই প্রকল্পের সুবিধা কারা পাবেন? মনে রাখবেন, এই প্রকল্প সবার জন্য নয়। সাধারণ ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষরাই এই সুবিধা পাবেন। আয়ুষ্মান ভারত প্রকল্প পশ্চিমবঙ্গে প্রায় 1.5 কোটি পরিবারকে সরাসরি এই প্রকল্পের সুবিধা দেবে। প্রকল্প রূপায়ণের জন্য প্রাথমিক খাতে 996 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে, আপনি যদি আপনার রেশন কার্ডের এই ক্যাটাগরির হন, তবে সরাসরি সুবিধা পাবেন আয়ুষ্মান প্রকল্পে। রেশন কার্ডের কোন ক্যাটাগরিতে পাবেন সুবিধা? রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আপনি যদি অন্তোদয় অন্ন যোজনা AAY, বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত SPHH এবং অগ্রাধিকার প্রাপ্ত PHH ডিজিটাল রেশন কার্ডের অধীনে থেকে থাকেন, তবে আয়ুষ্মান প্রকল্প আপনার জন্য। তবে সমস্ত নথি খতিয়ে দেখার পরে আপনার প্রকৃত পরিচিত ক্রস চেক বা যাচাই করার পরই আপনার নাম কেন্দ্রের এই বীমা তালিকায় অন্তর্ভুক্ত করবেন সংশ্লিষ্ট আধিকারিকরা। আরও ভাঙল তৃণমূলের ঘর। রাজ্যসভা সাংসদ পদ থেকে ইস্তফা সুস্মিতা দেবের। তৃণমূল কংগ্রেসে আরও এক ধাক্কা, এবার ইস্তফা দিলেন সুস্মিতা দেব। রাজ্যসভা সাংসদ পদ থেকে তিনি ইস্তফা দিলেন। এই নিয়ে এক সপ্তাহে দ্বিতীয় ইস্তফা তৃণমূল সাংসদের। এর আগে সুখেন্দু শেখর রায় ও রাজ্যসভা সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। এবার সাংসদ পদ ছাড়লেন সুস্মিতাও। একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 58 জন বিধায়ক নতুন তৃণমূল গড়া তোড়জোড় করছে। বিধায়ক থেকে সংসদেও পৌঁছে গিয়েছে বিক্ষোভের আজ। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে জনাভিষেক সাংসদ লোকসভার আলাদা ফ্রন্ট গড়ে এনডিএকে সমর্থন করতে প্রস্তুত। এর মাঝে আরো বড় ভাঙন। রাজ্যসভার সাংসদরা একে একে ইস্তফা দিচ্ছেন। সুখেন্দু শেখর রায় ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন। বুধবার সুস্মিতা দেবও ইস্তফা দিলেন। বুধবারই তিনি রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের কাছে গিয়ে ইস্তফাপত্র জমা দেন। জল্পনা শোনা যাচ্ছে সদ্য সাংসদ হওয়া কোয়েল মল্লিকও ইস্তফা দিতে পারেন। সাবধান বিবি, না হলে ইরানের হামলায় নেতানিয়াহুকে একঘরে করার হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের হামলায় এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একহাতে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কড়া সুরে জানালেন, সাবধান বিবি, ফের যদি ইরানে হামলা হয় তাহলে
তাহলে ইসরায়েলকে একা ছেড়ে দেবে আমেরিকা। অর্থাৎ ইরান ইস্যুতে এবার নিজেদের মধ্যে সংঘাতে জড়ালো আমেরিকা ও ইসরায়েল। এপ্রিলে সংঘর্ষ বিরতির পর ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা করে গত 24 ঘন্টায় নতুন করে ফের ইরানের বিরুদ্ধে সংঘাতে নেমেছে ইসরায়েল। সোমবার দেশটির রাজধানী সহ বহু জায়গায় এয়ার স্ট্রাইক চালিয়েছে ইসরায়েলের বায়ুসেনা। চুক্তির কাছাকাছি পৌঁছে যাওয়ার পর এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কাণ্ডে তেলে বেগুনে জ্বলে উঠেছেন ট্রাম্প। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহুর সঙ্গে নিজের উত্তপ্ত কথোপকথন তুলে ধরেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি নেতানিয়াহুকে বলেছিলাম, বিবি আপনারা সাবধান হয়ে যাও, নাহলে শীঘ্রই আপনাকে একঘরে করে দেওয়া হবে। অর্থাৎ ট্রাম্পের আশঙ্কা ছিল যদি নতুন করে যুদ্ধ শুরু হয় তবে চুক্তির পথে আমেরিকা যতদূর এগিয়েছে তা ব্যাহত হবে, আবার শূন্য থেকে শুরু করতে হবে সবকিছু, যা কোনোভাবেই চান না ট্রাম্প।